আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা। তো আজকের ভিডিওতে আমরা ফিজিওলজির একদম প্রথম যে কাট অর্থাৎ জেনারেল ফিজিওলজি, সেই জেনারেল ফিজিওলজির যে প্রথম টপিক হোমিওস্ট্যাসিস, তো সেই হোমিওস্ট্যাসিস নিয়ে ডিসকাস করব। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আসি যে হোমিওস্ট্যাসিসের ডেফিনিশন কী, অর্থাৎ হোয়াট ইজ হোমিওস্ট্যাসিস। তো হোমিওস্ট্যাসিস হলো যে মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন ইন্টারনাল এনভায়রনমেন্ট। তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড আছে যে নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন। তাহলে নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন মানে কি, অর্থাৎ আমাদের যে বডি, আমাদের বডিতে একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখা, অর্থাৎ আমাদের বডিতে এই স্থিতিশীল অবস্থা বজায় রাখাকে আমরা বলি হোমিওস্ট্যাসিস। তো এটাকে আমরা নিয়ারলি কনস্ট্যান্ট কেন বললাম, কারণ আমাদের বডিতে যে বিভিন্ন উপাদানের ভ্যালু, যেমন মনে করো পিএইচ, তারপরে অথবা মনে করতে পারো সোডিয়াম, অথবা বলতে পারি আমরা অক্সিজেন। তো এই যে বিভিন্ন উপাদানের যে ভ্যালু, এই ভ্যালুগুলো আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে থাকে, অর্থাৎ এদের কোনো ফিক্সড কোনো ভ্যালু থাকে না, এদের একটা রেঞ্জ থাকে, নির্দিষ্ট রেঞ্জ। তো সেই নির্দিষ্ট রেঞ্জের ভিতরে মেনটেন করাকে আমরা বলি হোমিওস্ট্যাসিস। যেমন মনে করো আমাদের যে পিএইচের নর্মাল ভ্যালু অর্থাৎ ফিজিওলজিক্যাল লিমিটটা হচ্ছে 7.35 টু 7.45। তারপরে সোডিয়াম, অর্থাৎ সোডিয়ামের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন আমাদের ব্লাড বা ইসিএফে কত, এটা হচ্ছে 138 টু 146 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তারপর হচ্ছে অক্সিজেন, আমাদের অক্সিজেনের নর্মাল রেঞ্জ কত আমাদের বডিতে, এটা হচ্ছে অ্যাভারেজে থাকে হচ্ছে 35 টু 45 মিলিমিটার মার্কারি। অর্থাৎ আমাদের বডির সেই এই নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের বিভিন্ন উপাদান বডির, সেই উপাদানগুলোকে একটা রেঞ্জের ভিতরে মেনটেন করা, এবং সেটা কোথায় মেনটেন করতে হবে, ইন্টারনাল এনভায়রনমেন্ট। তাহলে এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট। তো ইন্টারনাল এনভায়রনমেন্টটা কি, তার আগে আমাদের জানতে হবে এক্সটার্নাল এনভায়রনমেন্ট কী। তো আমরা যে মানুষ, আমরা যে হিউম্যান, আমাদের হিউম্যানদের বেঁচে থাকার জন্য বিভিন্ন উপাদান দরকার, যেমন আমাদের প্রয়োজন হচ্ছে অক্সিজেন। তো এই অক্সিজেনটা আমরা কোথায় নিই, আমাদের যে বাইরে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার থেকে আমরা অক্সিজেন নিই। আবার আমাদের বেঁচে থাকার জন্য হচ্ছে বিভিন্ন পুষ্টি উপাদান দরকার, আর এই পুষ্টি উপাদান আমরা কোথা থেকে পাই, আমরা হচ্ছে বিভিন্ন খাবার থেকে এই পুষ্টি উপাদানগুলো গ্রহণ করি। অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য যে সকল প্রয়োজন দরকার, এই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিয়ে হচ্ছে আমাদের যে বাইরের এনভায়রনমেন্ট অর্থাৎ এক্সটার্নাল এনভায়রনমেন্ট, সেই এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে। এবং আমাদের যে হিউম্যান বডি, এই হিউম্যান বডি কিছু অনেকগুলো সেল নিয়ে গঠিত, অর্থাৎ আমরা বলতে পারি যে সেল হচ্ছে কি আমাদের বডির বেসিক লিভিং ইউনিট। তো বলতে পারি আমরা প্রায় আমাদের বডিতে অলমোস্ট 100 ট্রিলিয়ন সেল আছে। তাহলে এই 100 ট্রিলিয়ন সেল, এই সেলগুলোর আবার বেঁচে থাকার জন্য বিভিন্ন উপাদান দরকার। তো এই সেলের জন্য যেই সকল উপাদান দরকার বেঁচে থাকার জন্য, সেই উপাদানগুলো তারা নেয় হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট থেকে। অর্থাৎ আমরা হিউম্যান বেঁচে থাকার জন্য আমাদের উপাদানগুলো নেই এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে, আর এই সেলের বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো দরকার, সেই উপাদানগুলো নেয় হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট থেকে। তার মানে আমরা কি বললাম যে হোমিওস্ট্যাসিস মানে কি, মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন ইন্টারনাল এনভায়রনমেন্ট। তাহলে এখন আসতে পারে যে ইন্টারনাল এনভায়রনমেন্টটা কী, অর্থাৎ ইন্টারনাল এনভায়রনমেন্ট দিয়ে আমরা কী বোঝাই। তাহলে এই ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে আমরা কী বুঝি, দেখো আমাদের বডির 60% হচ্ছে ফ্লুইড, ঠিক আছে, 60% ফ্লুইড। অর্থাৎ আমাদের টোটাল বডি ওয়েট যদি হয় 70 কেজি, সেই ক্ষেত্রে আমাদের বডিতে ফ্লুইডের পরিমাণ থাকবে হচ্ছে 42 লিটার। তো এই 42 লিটারকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ICF অর্থাৎ ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এবং আরেকটা হচ্ছে ECF অর্থাৎ এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো এক্সট্রা মানে কি, এক্সট্রা মানে হচ্ছে বাহিরে, তার মানে কি ইন্ট্রাসেলুলার অর্থাৎ সেলের ভিতরে। তার মানে সেলের ভিতরে যে ফ্লুইডটা থাকে সেটাকে আমরা বলি ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এবং সেলের বাইরে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটাকে আমরা বলি এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো এটা কোনটা কত পার্সেন্ট, আমাদের যে টোটাল ফ্লুইড অর্থাৎ টোটাল এই যে 42 লিটার, তার 2/3 হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর 1/3 হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড,
এই এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে থাকে আমাদের বডির জন্য প্রয়োজনীয় যাবতীয় নিউট্রিয়েন্টস, যেমন অক্সিজেন, সোডিয়াম, তারপর হচ্ছে বাইকার্বনেট আয়ন, মিনারেলস, তারপর হচ্ছে ভিটামিন। অর্থাৎ আমাদের বডির যাবতীয় যেই নিউট্রিয়েন্টসগুলো দরকার বা গ্যাসিয়াস উপাদান যে দরকার, যেমন অক্সিজেন, সোডিয়াম, বাইকার্বনেট, এই উপাদানগুলো থাকে কিসের মধ্যে? ইসিএফ এর মধ্যে। আর এই জন্য আমরা এই ইসিএফকে বলি ইন্টারনাল এনভায়রনমেন্ট। দেখো কিভাবে, মনে করি এটা হচ্ছে আমাদের একটা বডি টিস্যু। টিস্যু মানে জানি আমরা কি? কালেকশন অফ সেল, অর্থাৎ কতগুলো সেল মিলে হয় একটা টিস্যু। তো মনে করলাম এর ভিতরে কতগুলো সেল আছে, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এগুলো কি মনে করলাম আমরা? সেল। তো এই যে সেল, এই সেলের ভিতরে যে ফ্লুইডটা থাকবে সেই ফ্লুইডটাকে আমরা কি বলি? ইন্ট্রাসেলুলার ফ্লুইড। যেমন মনে করো এই যে সেলের ভিতরে আমরা গ্রিন কালার রাখলাম, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এবং আমাদের সেলের বাইরে যে ফ্লুইডটা থাকবে সেটাকে আমরা কি বলি? এক্সট্রা সেলুলার ফ্লুইড। অর্থাৎ এই সেলের বাইরে যে ফ্লুইডগুলো আছে এগুলোকে আমরা বলি এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো আমরা একটু আগে বললাম এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এই এক্সট্রা সেলুলার ফ্লুইডে কী থাকবে? সেই নিউট্রিয়েন্টসগুলো। অর্থাৎ আমাদের এই ইন্ট্রাসেলুলার ফ্লুইড সেল, এই যে সেলগুলো, সেলের বাইরে থাকবে কি? সেই নিউট্রিয়েন্টস। এবং এই সেলের যখন প্রয়োজন হবে তখন সে এই ইসিএফ, সেই ইসিএফ থেকে সে কী করবে? নিউট্রিয়েন্টসগুলো সেলের ভিতরে নিয়ে নেবে। তো এই জন্য আমরা এই এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ইসিএফ, এই এক্সট্রা সেলুলার ফ্লুইডকে আমরা কি বলি? ইন্টারনাল এনভায়রনমেন্ট। তো এর আরেকটা নাম আছে, সেটা কি? এর আরেকটা নাম হলো মেলিও ইন্টেরিয়র। মেলিও ইন্টেরিয়র। তাহলে আমরা কি জানতে পারলাম? যে ইন্টারনাল এনভায়রনমেন্ট এটা হচ্ছে কি? ইসিএফ। ইসিএফকে আমরা বলি ইন্টারনাল এনভায়রনমেন্ট, এবং এই ইসিএফ বা ইন্টারনাল এনভায়রনমেন্টের আরেকটা নাম হচ্ছে কি? মেলিও ইন্টেরিয়র। তাহলে আমাদের বডিতে এই যে নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন, এই নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন কীভাবে বজায় থাকে? এই নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনটা বজায় থাকে হচ্ছে আমাদের ফাংশনাল সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ আমাদের বডিতে যে ফাংশনাল সিস্টেমগুলো আছে, এই ফাংশনাল সিস্টেমগুলো ডিফারেন্ট ফাংশনের মাধ্যমে এই নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনটা বজায় রাখে। কীভাবে? দেখো, আমাদের বডির মেইন যে ফাংশনাল সিস্টেম যেগুলো আছে, দেখো তার মধ্যে প্রথম হচ্ছে কি? এক্সট্রা সেলুলার ফ্লুইড ট্রান্সপোর্ট অ্যান্ড মিক্সিং সিস্টেম। তো এক্সট্রা সেলুলার ফ্লুইড, একটু আগে আমরা পড়েছিলাম যে ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড, এই ইসিএফের ভিতরে কী থাকে? নিউট্রিয়েন্টস থাকে, নিউট্রিয়েন্টস। তো এই নিউট্রিয়েন্টসগুলো কী করতে হয়? ট্রান্সপোর্ট করে আমাদের বডির বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয় যেখানে নিউট্রিয়েন্টসের প্রয়োজন আছে। তো এই ট্রান্সপোর্টটা কে করে? এই ট্রান্সপোর্টটা করে হচ্ছে দ্য সার্কুলেটরি সিস্টেম। এই সার্কুলেটরি সিস্টেম কী নিয়ে গঠিত? যেমন ধরো ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস অর্থাৎ আর্টারি বা ভেন, এবং কি? লিম্ফ ভেসেল, লিম্ফ ভেসেলস। তো এই ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেলস এগুলো নিয়ে গঠিত হচ্ছে কি? আমাদের সার্কুলেটরি সিস্টেম, যার কাজ হচ্ছে সেই নিউট্রিয়েন্টগুলোকে বডিতে সার্কুলেট করা। তারপরে আরেকটা কাজ হচ্ছে কি? যে অরিজিন অফ নিউট্রিয়েন্টস ইন ইসিএফ, অর্থাৎ এই যে ইসিএফের যে নিউট্রিয়েন্টস, সেই নিউট্রিয়েন্টসগুলো কোথা থেকে আসে, আমরা কীভাবে এই নিউট্রিয়েন্টসগুলো পাই? তো তার মধ্যে প্রথম যে নিউট্রিয়েন্টসটা, আমাদের সবচেয়ে মেইন যে নিউট্রিয়েন্টস বডি, সেটা হচ্ছে কি? অক্সিজেন। কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। তো সেই অক্সিজেন কীভাবে আমাদের বডিতে প্রোভাইড হয়? এই যে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম বলতে আমরা বোঝাচ্ছি কি? লাংস। তো এই লাংস কী করে? আমাদের রেসপিরেশন অর্থাৎ এক্সপিরেশন, ইন্সপিরেশনে হেল্প করে। আর এই ইন্সপাইরেশনের মাধ্যমে আমরা কী করি? অক্সিজেনটা গ্রহণ করি। তার মানে এই লাংস আমাদের কী করছে? অরিজিন অফ নিউট্রিয়েন্টসে হেল্প করছে। তারপরে যে সিস্টেমটা, সেটা কি? জিআইটি সিস্টেম। জিআইটি মানে কি? গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তার মানে এটা হচ্ছে একটা ট্র্যাক্ট বা পথ, যেটা আমাদের কী করে? অরিজিন অফ নিউট্রিয়েন্টসে হেল্প করে। কীভাবে? আমরা যে খাবার খাই সেই খাবারগুলোকে হজম করে, হজম করার মাধ্যমে আমাদের ব্লাডে নিয়ে আসি বা ইসিএফে নিয়ে আসে। ইসিএফে আরেকটা নাম আমরা বলতে পারি যে ব্লাড। কীভাবে? দেখো এই যে জিআইটি ট্র্যাক্ট কী কী নিয়ে গঠিত? প্রথম হচ্ছে কি? স্টমাক বা পাকস্থলী, তারপর হচ্ছে কি? স্মল ইন্টেস্টাইন, এবং একটা কি? লার্জ ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। এইগুলো নিয়ে কি গঠিত? আমাদের
জিআইটি সিস্টেম। তো এই জিআইটি সিস্টেমের কাজ হচ্ছে কি আমরা যে লার্জ মানে যেই খাবারগুলো খাই এগুলো কি আমাদের একটা কমপ্লেক্স খাবার, যেমন আমরা অনেক সময় খাই ভাত, ঠিক আছে, কিন্তু আমাদের সেল এইটাকে ভাত হিসেবে গ্রহণ করে না, গ্রহণ করে হচ্ছে কার্বোহাইড্রেট হিসেবে। আবার আমরা খাই কি মাছটাকে আমাদের বডি আবার কীভাবে গ্রহণ করে, প্রোটিন হিসেবে, ঠিক আছে। আবার আলটিমেটলি এটা ভেঙে কী হয়, অ্যামাইনো অ্যাসিড হিসেবে। তো এই যে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট এগুলো কীভাবে তৈরি হয় বডিতে, এই জিআইটি সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ এই জিআইটি সিস্টেমের কাজ হচ্ছে আমাদের কমপ্লেক্স খাবারগুলোকে ব্রেকডাউন করে আমাদের বডির ইউজের জন্য একটা সুইটেবল ফর্মে নিয়ে আসা। তারপরে যে সিস্টেমটা সেটা কি, লিভার এবং আদার অর্গানস। অর্থাৎ লিভারের কাজটা কি, লিভারের কাজ হলো এই যে জিআইটি সিস্টেমটা যে ডাইজেশন এবং অ্যাবজর্পশন করে, অর্থাৎ খাবারটা হজম করে ব্লাডে নিয়ে আসে। তারপরেও কিছু কিছু উপাদান থাকে যেগুলো আমাদের বডি ইউজ করতে পারে না, তখন কি করে এই লিভার সেটাকে আরও ব্রেকডাউন করে আরও একটা সিম্পল ফর্মে নিয়ে আসে এবং আমাদের বডি সেটাকে ইউজ করে। তারপর আরেকটা যে সিস্টেম সেটা হচ্ছে কি মাসকুলোস্কেলেটাল সিস্টেম। মাসকুলোস্কেলেটাল বলতে আমরা কী বুঝি, মাসকুলোস্কেলেটাল বলতে আমরা বোঝাচ্ছি আমাদের মাসল এবং বোনস, অর্থাৎ হাড় এবং পেশি, এই দুইটা মিলে আমাদের গঠিত কি মাসকুলোস্কেলেটাল সিস্টেম। তো এই মাসকুলোস্কেলেটাল মাসল এবং হাড় আমাদের কীভাবে নিউট্রিয়েন্টস দেয় বা পুষ্টি উপাদান দেয়, দেখো আমাদের এই পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টসের জন্য আমাদের প্রথমে খাবার সংগ্রহ করতে হবে, আর খাবার সংগ্রহ করতে হলে কী করতে হবে, আমাদের চলাচল করতে হবে। আর এই চলাচলের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কি মাসল বা বোনস, এরা একসাথে কী করে আমাদের মুভমেন্টে হেল্প করে। আবার আমরা যে খাবারটা চিবিয়ে খাই, অর্থাৎ আমাদের যে চিউইং রিফ্লেক্স, এই চিউইং রিফ্লেক্সের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে মাসল, বোনস তথা মাসকুলোস্কেলেটাল সিস্টেম। তাহলে এরপর আসি আমাদের যে থার্ড ইম্পর্টেন্ট ফাংশনাল সিস্টেম, যেটা হচ্ছে কি রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট। অর্থাৎ আমাদের এই যে নিউট্রিয়েন্টসগুলো, এই নিউট্রিয়েন্টস ব্যবহারের পরে, অর্থাৎ আমাদের সেল এই নিউট্রিয়েন্টসগুলো ইউজ করার পরে কী হয়, আমাদের বডিতে কিছু ওয়েস্ট প্রোডাক্ট অর্থাৎ বর্জ্য পদার্থ তৈরি হয়। এই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে আমাদের রিমুভ করার জন্য কিছু সিস্টেম কাজ করে। যে আমাদের প্রথম হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম বা লাংস। তো লাংস কীভাবে ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করে, দেখো এই যে অক্সিজেন, আমরা যে অক্সিজেন ব্যবহার করি, সেই অক্সিজেন ব্যবহারের পরে কী তৈরি হয় আমাদের বডিতে, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড আমাদের বডির জন্য অনেক ক্ষতি করে, এই জন্য এটাকে রিমুভ করতে হয়। তখন কীভাবে রিমুভ করে, এই লাংস এক্সপায়ারেশনের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইডকে আমাদের বডি থেকে বের করে দেয়। তারপরে যে সিস্টেমটা সেটা কি রেনাল সিস্টেম। রেনাল সিস্টেম বলতে আমরা কী বোঝাচ্ছি, রেনাল সিস্টেম বলতে মেইনলি বোঝাচ্ছি আমরা কিডনি। তো কিডনি কীভাবে ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করে, আমাদের এই যে মেটাবলিজমের ফলে বডিতে কিছু টক্সিক এজেন্ট তৈরি হয়, যেমন মনে করো ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড। তো এই ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড ফর্মেশনের মাধ্যমে কি করে এই কিডনি এগুলোকে বডি থেকে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। তারপরে যে সিস্টেমটা এটা হচ্ছে কি জিআইটি সিস্টেম, অর্থাৎ সেই যে স্টমাক, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, এটা কীভাবে হেল্প করে, দেখো আমাদের অনেক খাবার আছে যেগুলো আমরা হজম করতে পারি না বা যেগুলো ডাইজেস্ট হয় না। তো এই খাবারগুলো কী করে এই জিআইটি সিস্টেম ফিসিস বা মলের মাধ্যমে বডি থেকে ত্যাগ করে দেয়। তারপর আসছে যে লিভার, এই লিভার কীভাবে হেল্প করে, লিভারের কাজটা হচ্ছে কি ডিটক্সিফিকেশন ফাংশন, অর্থাৎ তার ডিটক্সিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ আমাদের বডিতে যে বিভিন্ন ড্রাগ, তারপর হচ্ছে টক্সিক এজেন্ট, এগুলোকে কী করে সেই লিভারে ডিটক্সিফাই করে দেয় এবং বডি থেকে রিমুভ করে দেয়। তারপরে আমরা কি জানলাম, আমাদের বডির ওয়েস্ট প্রোডাক্টগুলো কী কী, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ড্রাগ, তারপরে টক্সিক সাবস্টেন্সগুলো। এরপর আসি রেগুলেশন অফ বডি, অর্থাৎ বডির যে কাজের সমন্বয় কীভাবে হয়, আমাদের দুইটা সিস্টেমের মাধ্যমে, একটা হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে কি হরমোনাল সিস্টেম। তো এই নার্ভাস সিস্টেম এবং হরমোনাল সিস্টেম এই কাজগুলোকে, এই ফাংশনগুলোকে নিয়ন্ত্রণ করে। তারপরে কী হচ্ছে প্রোটেকশন অফ দ্য বডি, অর্থাৎ আমাদের বডিটা প্রোটেক্ট হয় কীভাবে, তো দুইটা সিস্টেম মেনলি কাজ করে। এখানে হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম আর হচ্ছে ইমিউন সিস্টেম। তো ইন্টিগুমেন্টারি সিস্টেম বলতে আমরা বলছি আমাদের যে বহিরাবরণ, যেমন ধরো স্কিন, হেয়ার, নেইল অথবা সোয়েট গ্ল্যান্ড অর্থাৎ ঘর্মগ্রন্থি, এরা কী করে
বহিরাবরণ হিসেবে কাজ করে। এদের কাজ কি, বাইরের যে মাইক্রো অর্গানিজম যারা আমাদের বডিতে এসে ডিজিজ তৈরি করে, এই অর্গানিজমগুলোকে আমাদের ভিতরে প্রবেশ করতে দেয় না। অর্থাৎ এরা কি করে, ইন্টিগুমেন্টারি সিস্টেম হিসেবে কাজ করে। আর যদি কোনো কারণে এই অর্গানিজম বা ব্যাকটেরিয়া, ভাইরাস এরা আমার বডিতে প্রবেশ করে, তখন কি হয়, এদেরকে সাথে ফাইট করে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম। যেমন বলতে পারো তোমরা অ্যান্টিবডি। অর্থাৎ ইমিউন সিস্টেমের একটা উদাহরণ কি, অ্যান্টিবডি। আর ইন্টিগুমেন্টারি সিস্টেমের একটা উদাহরণ বলতে কি বলতে পারি আমরা, স্কিন, তারপরে হেয়ার, নেলস। এরপর আসি আরেকটা গুরুত্বপূর্ণ সিস্টেম, যেটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম। অর্থাৎ রিপ্রোডাকশনটা কি, দুই ধরনের রিপ্রোডাকশন হয়, একটা হচ্ছে সেলুলার রিপ্রোডাকশন, একটা হচ্ছে জেনেটিক রিপ্রোডাকশন। তো সেলুলার রিপ্রোডাকশন মানে কি, সেলুলার রিপ্রোডাকশন মানে হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেল তৈরি করা, এটাকে আমরা বলি সেলুলার রিপ্রোডাকশন। আর জেনেটিক রিপ্রোডাকশনটা কি, যেমন একজন মানুষ থেকে আবার আরেকজন নতুন মানুষ তৈরি হওয়া, অর্থাৎ প্যারেন্টস থেকে পরবর্তীতে চিলড্রেন তৈরি হওয়া, এটাকে আমরা বলি কি রিপ্রোডাকশন। তারপর একটা যে ইম্পর্টেন্ট সিস্টেম, সেটা কি কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ এই যে সবগুলো ফাংশন, এই ফাংশনগুলোকে কন্ট্রোল করে যে সিস্টেম, সেটাকে আমরা বলি কন্ট্রোল সিস্টেম। তো এই কন্ট্রোল সিস্টেম আবার কয়েক ধরনের আছে, যেমন নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক অথবা অ্যাডাপটিভ কন্ট্রোল সিস্টেম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা এই কন্ট্রোল সিস্টেমটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো এই ছিল হোমিওস্ট্যাসিস নিয়ে আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওতে দেখার জন্য। আসসালামু আলাইকুম।